হোম স্টাডি 24x7 পেজে সবাইকে স্বাগত জানাই। আমাদের ফার্স্ট টপিক এন্ডেমিজম। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন্ডেমিজম। সো আমরা শুরু করার আগে আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড চলো শুনতে থাকি। দ্য টপিক এন্ডেমিজম। Endemism কি? Endemism is an ecological term suggests that plants or animals live in a particular space. Example, many species of lemur are endemic to the island of Madagascar Island. So endemism এই কথাটির বাংলা অর্থ হচ্ছে আঞ্চলিকতা। আঞ্চলিকতা জিনিসটা কি? আঞ্চলিকতা কিন্তু একটা ইকোলজিক্যাল টার্ম, অর্থাৎ বাস্তুতন্ত্র বিদ্যার সাথে জড়িত একটা টার্ম, যেটা প্ল্যান্ট এবং অ্যানিমেলরা, আমরা জানি এক একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট প্ল্যান্ট বা অ্যানিমেল থাকে। সাপোজ ধরো একটা আঞ্চলিক, আমাদের যেমন বিভিন্ন ভাষাভাষীর মানুষ নিয়ে আমাদের দেশ তৈরি হয়েছে। কিছু অঞ্চল জুড়ে হয়তো সাঁওতাল ভাষার মানুষ, সাঁওতালিরা থাকে। কিছু অঞ্চল জুড়ে হয়তো মেদিনীপুরিয়ানদের ভাষা, মেদিনীপুরে যারা থাকে তাদের ভাষার মধ্যে একটা মেদিনীপুরের টান রয়েছে। তো সেই রকম প্রত্যেকটা অঞ্চলে যেমন আঞ্চলিক মানুষ রয়েছে, তাদের একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেরকম গাছপালাও কিন্তু আঞ্চলিক, মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলেই সেটা দেখতে পাওয়া যায়। এই রকম একটা নির্দিষ্ট অঞ্চলে থাকা, পার্টিকুলার অঞ্চলে থাকা প্ল্যান্ট, গাছপালা এবং পশু পাখি, এদেরকে যে একসাথে থাকছে, এটাকেই বলছে এন্ডেমিজম, অর্থাৎ আঞ্চলিকতা। যেমন মাদাগাস্কার দ্বীপে বিভিন্ন স্পিসিস অফ লেমার দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু সেখানকার জন্য আঞ্চলিক, অর্থাৎ সেই লেমার আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। তো দিস ইজ এন্ডেমিজম। আশা করি বুঝতে পারছো, এন্ডেমিজম একটা ইকোলজিক্যাল টার্ম, যেটা সাজেস্ট করে যে একটা আঞ্চলিক জায়গায় প্ল্যান্ট এবং অ্যানিমেলরা যে রয়েছে নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ সেই অঞ্চলের জন্য সে পার্টিকুলার বা স্পেসিফিক এই প্ল্যান্ট বা অ্যানিমেলগুলো হয়তো আর সেরকমভাবে অন্য জায়গায় ছড়িয়ে নেই, একটা পার্টিকুলার অঞ্চলের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ রয়েছে। তো এই অঞ্চল, এই রকম স্পিসিসগুলোকে বলা হয় এন্ডেমিজম স্পিসিস বা এন্ডেমিক স্পিসিস, অর্থাৎ আঞ্চলিক প্রজাতি। চলো দেখি আমরা এন্ডেমিজম, এই যে আঞ্চলিকতা, কত রকমের হতে পারে। ফার্স্ট আমরা চলে আসছি নিও এন্ডেমিজম। চলো আমরা প্রথম চলে আসছি টাইপসের মধ্যে। নিও নিও কথাটার মানে হচ্ছে নতুন। এর ট্যাক্সন ইজ ইভলিউশনারিলি ইয়ং and not yet spread over the new area. অর্থাৎ একটা ট্যাক্সন অন্যান্য ট্যাক্সন বা অন্যান্য গ্রুপ অফ প্ল্যান্ট বা অ্যানিমেলের থেকে এরা অনেকটা ইয়ং, অর্থাৎ অনেক যুগ আগে, এরা ইভলিউশন বা বিবর্তনের দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু অনেক যুগ আগে তৈরি হয়নি। এটা কিছু রিসেন্ট ইভলিউশনারি ইয়ার দেখতে গেলে এটা কিন্তু প্রাচীনতম নয়, এটা নিজস্ব বা একটা হচ্ছে কিছুদিনের মধ্যেই তৈরি হয়েছে, এবং সেটা ইয়ং। দিন বলতে এখানে কিন্তু বছর, যেহেতু ইভলিউশনারিলি বিবর্তন কিন্তু কয়েক বছরের না, কয়েক লক্ষ বছরকে গ্র্যান্ড করে করা হয়। তো সেটাই তাই যে নিউ এন্ডেমিজম অর্থাৎ একটা যে কোনো ট্যাক্সন যেটা ইভলিউশনারি বা বিবর্তনগতভাবে খুব একটা প্রাচীন নয়, এবং সেটা কিন্তু কিছু নতুন এরিয়ার মধ্যে কিন্তু ছড়িয়ে যায়নি, একটা পার্টিকুলার এরিয়ার মধ্যেই এখন রয়েছে, নতুন প্রজন্মের একটা প্রাণী বা উদ্ভিদ। নাও Paleoendemism. The taxon is restricted now, but once it was widely distributed. Paleo কথার অর্থ হচ্ছে প্রাচীন, নিও কথার অর্থ নতুন, প্যালিও কথার অর্থ হচ্ছে প্রাচীন। Paleoendemism মানে the taxon is restricted now, but once it was widely distributed. অর্থাৎ ট্যাক্সনটি এখন একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু প্রচুর জায়গায় ছড়িয়েছিল। সাপোজ ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে এ বলে একটা গাছ, সেটা এখন এই এবিসি স্থানের মধ্যে রয়েছে, কিন্তু আগে হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। তাহলে এটা হচ্ছে প্যালিও এন্ডেমিজম, অর্থাৎ তৈরি হয়েছিল আগে, স্প্রেডিং কিন্তু আগে ছড়িয়েছিল অনেক জায়গায়, কিন্তু বর্তমানে সেটা একটা নির্দিষ্ট অঞ্চলে রেস্ট্রিক্টেড। এপিবায়োটিক্স অর রেলিক এন্ডেমিজম। The plants belonging to fossil groups and are restricted to few pockets due to favorable climate. অর্থাৎ এখন এই প্ল্যান্টগুলো আর নেই, যেটা একটা ফসিল গ্রুপের মধ্যে, প্রত্নতত্ত্ববিদে যে আমরা ফসিল পড়ি, অর্থাৎ যেটা আর এখন নেই, ফসিলে পরিণত হয়েছে, সেই রকম গ্রুপের অন্তর্গত হওয়া সত্ত্বেও কিছু কিছু অঞ্চল
কম্পিটিশন কমানোর জন্য কিছু ফেভারেবল পরিবেশ পাওয়ার সুবাদে কিছু কিছু জায়গায় কিন্তু এই প্রাণী বা উদ্ভিদগুলো বেঁচে রয়েছে। যেমন জিঙ্গো বাইলোবা, সেটা কিন্তু চীনে রয়েছে, কিন্তু যেটা ওয়াইডলি স্প্রেড আছে নর্থ টেম্পারেট জোনে অ্যাজ আ ফসিল। ফসিল হিসেবে কিন্তু এখন আর নেই, ফসিল অর্থাৎ মাটির তলায় চাপা পড়ে গেছে এরকম উদ্ভিদ হিসেবে জিঙ্গো বাইলোবা কিন্তু একসময় নর্থ টেম্পারেট জোনে আগে ছিল, এখন সেটা ফসিলে পরিণত হয়েছে, ফসিল গ্রুপের অন্তর্গত। কিন্তু সেটা কিন্তু চীনে সেটা রেস্ট্রিক্টেড করা আছে, চীনে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড সিউডো এন্ডেমিক্স, endemics arising due to mutation are called pseudo endemics, অর্থাৎ মিউটেশন বা কিছু আকস্মিক পরিবর্তন, জিনের যে বা ক্রোমোজোমের কিছু আকস্মিক অর্থাৎ হঠাৎ কিছু পরিবর্তন হলে তাকে আমরা বলছি মিউটেশন। এই মিউটেশনের জন্য একটা নির্দিষ্ট স্পিসিস হঠাৎ কোনো পরিবর্তনের ফলে এটা নতুন স্পিসিসের মতো তাকে দেখতে লাগছে, কিন্তু আদৌ কিন্তু সেটা নতুন স্পিসিস নয়। যেমন ফ্র্যাঙ্কলিনা আলাটামাহা, it is now vanished but its progeny is found in garden, গার্ডেনে দেখা যায় কিন্তু এখন কিন্তু সেটা বর্তমানে ভ্যানিস্ট। অর্থাৎ আমরা পড়লাম চার ধরনের এন্ডেমিজম। একটা নিও এন্ডেমিজম, যেটা taxon is evolutionarily young, that is young. Paleo endemism, the taxon is restricted now but once it was widely distributed. Epibiotic, the plant belong to fossil groups and are now restricted to few pockets due to some favorable atmosphere and lack of competition, like Ginkgo biloba that is restricted to China but widely spread in the north temperate zone as a fossil. Pseudo endemic ধরো সাপোজ কারোর 5টা আঙুলের বদলে 6টা আঙুল, তাহলে তার সে কিন্তু নতুন স্পিসিস নয়, মানুষেরই 6টা আঙুলযুক্ত মানুষ, সেটা কিন্তু তার মধ্যে একটা হঠাৎ পরিবর্তন ধরো দেখা গেছে, কিন্তু আমি তাকেই স্পিসিস বলে নতুন স্পিসিস বলে দেখছি এবং সেটাকেই আমি সংরক্ষণ করে রাখছি, তাই এটাকে আমি বলছি এইরকম টাইপের ব্যাপারটাকে আমরা সিউডো অর্থাৎ ছদ্ম। আসলে কিন্তু এটা নতুন স্পিসিসের উদ্ভব নয়, কিন্তু এটা ছদ্মভাবে প্রকাশিত। আশা করি বুঝতে পেরেছো। নাও এই এন্ডেমিজম কি করে তৈরি হয়েছে, আঞ্চলিকতা কি করে তৈরি হয়েছে, তার আবার দুটো থিওরি আছে। একটা এপিবায়োটিক থিওরি, একটা এজ অ্যান্ড এরিয়া হাইপোথেসিস। What is epibiotic hypothesis? The first theory believes that the last survivor of once flourishing flora which is now declining are the relics or epibiotic which are endemics. অর্থাৎ প্রথম থিওরিটা প্রপোজ করে যে একসময় একটা ফ্লোরা অর্থাৎ উদ্ভিদ, ফ্লোরা ফনা, আমি এখানে ফ্লোরার কথাই বলছি, একসময় এই উদ্ভিদ যেটা প্রচুর পরিমাণে ছড়িয়েছিল, সাপোজ ধরো নিম গাছ প্রচুর পরিমাণে ছড়িয়ে আছে আমাদের জায়গায়, সাপোজ আমি ধরলাম একটা যে কোনো উদাহরণ হিসেবে, তো সেটা ফ্লারিশিং। এবার যদি সে এখন তার পরিমাণ অনেক কমে যায় এবং একমাত্র লাস্ট সার্ভাইভার কয়েকজন বেঁচে রয়েছে, তো সেই রকম অবস্থাটাকে সাডেনলি পরিবর্তনটাকে বলছে এপিবায়োটিক হাইপোথিসিস। অর্থাৎ আমি যেটা বললাম যে যেটা অনেক বছর ধরে ছিল, এককালে প্রচুর পরিমাণে ছিল, ধরো একটা স্পিসিস যেমন বাঘ আগে প্রচুর ছিল, কিন্তু এখন আমরা সেটাকে সংরক্ষণ করছি বাঁচানোর জন্য, কারণ তার পরিমাণ অনেকটা কমে এসছে। তো যারা এই থিওরিতে বিশ্বাস করছে তাদেরকে যে হাইপোথেসিসটা মেনে চলে তাদের হাইপোথেসিসকে বলে এপিবায়োটিক হাইপোথেসিস। অ্যান্ড এজ অ্যান্ড এরিয়া হাইপোথেসিস, সেকেন্ড থিওরি believes that these are recent and youthful forms in course of gradual extinction. অর্থাৎ এজ অ্যান্ড এরিয়া হাইপোথেসিস যে দ্বিতীয় হাইপোথেসিসটা বলছে এই যে পরিবর্তন বা আঞ্চলিকতাটা হচ্ছে রিসেন্ট, নতুনভাবে হয়েছে, গ্র্যাজুয়াল এক্সটিংশন হতে হতে বর্তমানে খুব ধীরে ধীরে এক্সটিংশন বা ধীরে ধীরে এই এক্সটিংশন হতে হতে, এক্সটিংশন মানে এর এই যে হঠাৎ করে কোনোভাবে, আমি এপিবায়োটিকে পড়েছিলাম কি একসময় ফ্লারিশিং ছিল কিন্তু লাস্ট সার্ভাইভার ইজ নাও ডিক্লাইনিং, মানে লাস্ট যারা বেঁচে ছিল তারা এখন আস্তে আস্তে কমে যেতে থাকছে। কিন্তু সেকেন্ড থিওরিটা বলা হয়েছে যে এই যে আঞ্চলিকতাটা কিন্তু নতুন, অনেক বছর আগে থেকে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে পরিমাণটা এক্সটিংশন শুরু হয়েছে আস্তে আস্তে এবং তার ফলস্বরূপ এখন হঠাৎ করে সেটা আঞ্চলিকতায় পরিণত হয়েছে, যাকে আমরা বলছি এজ অ্যান্ড এরিয়া হাইপোথেসিস। সো আমি বললাম দুটো হাইপোথেসিস, এপিবায়োটিক হাইপোথেসিস অ্যান্ড এজ অ্যান্ড এরিয়া hypothesis.
নিও এন্ডেমিজমের ওপর আমরা আগেই পড়লাম যে এন্ডেমিজমের টাইপগুলো নিও এন্ডেমিজম, প্যালিও এন্ডেমিজম, সিউডো এন্ডেমিজম এগুলো পড়েছি। তো তাও নিও এন্ডেমিজমের মধ্যে আবার কিছু সাইটোট্যাক্সোনমিক স্টাডি, সাইটো মানে সেল, সেলের কোষ জাতীয় কোনো স্টাডির মাধ্যমে ফ্যাভেজার অ্যান্ড কন্টেন্টিওপোলিস 1961-এ কিন্তু 3টা টাইপ অফ নিও এন্ডেমিক্স আবিষ্কার করেছেন। একটা স্কিজো এন্ডেমিক্স, প্যাট্রো এন্ডেমিক্স অ্যান্ড অ্যাপো এন্ডেমিক্স। স্কিজো এন্ডেমিক্স কি? ডিরাইভ ফ্রম or having given rise to more widespread taxon of some chromosome number, অর্থাৎ derived from সিজো এন্ডেমিক্স মানে হচ্ছে derived from অর্থাৎ একটা পরিবর্তিত একটা ফর্ম, or having given rise to more widespread taxon of same chromosome number, অর্থাৎ ধরো আমি মানুষকে দিয়েই বলছি, ধরো মানুষের 23 জোড়া ক্রোমোজোম বা 46টা ক্রোমোজোম রয়েছে, সাপোজ একটা উদাহরণ হিসেবে আমি এক্সাম্পল হিসেবে ধরলাম, ধরো এ তার 23 জোড়া, এ একটা স্পিসিস, তার 23 জোড়া 46টা ক্রোমোজোম রয়েছে। এই 46টা ক্রোমোজোম নাম্বার কিন্তু সেম, কিন্তু তাদের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন দেখা দেওয়ার ফলে একটা নতুন স্পিসিস তৈরি করেছে, অর্থাৎ এর জায়গায় বি তৈরি হয়েছে কিন্তু তাদের ক্রোমোজোম নাম্বারটা কিন্তু সেম, দ্যাট ইজ 46 or 23 পেয়ার্স। আশা করি বোঝা গেল। নাও আমরা পড়বো প্যাট্রো এন্ডেমিক্স। রেস্ট্রিক্টেড ডিপ্লয়েড হুইচ হ্যাভ গিভেন রাইজ টু পলিপ্লয়েড। ফার্স্ট আমাদের বুঝতে হবে ডিপ্লয়েড কি, পলিপ্লয়েড কি। আমি আমার আগের ইউপ্লয়েড এনুপ্লয়েডিতে আমি বলেছি, তাও একবার ছোট করে বলে দিচ্ছি যে দুরকম মিউটেশন দেখা যায় ক্রোমোজোম বা জিনের, হঠাৎ করে পরিবর্তন দুরকম দেখা যায়, ইউপ্লয়েডি অ্যান্ড অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি মানে যদি ক্রোমোজোম সেটের পরিবর্তন হয়, ধরো সাপোজ আমরা বলছি 2n, 2n মানে হচ্ছে জোড়া, মানে যদি মানুষের 46টা ক্রোমোজোম থাকে মানে 23 জোড়া, তাহলে 1 2 3 এই করতে করতে 23-তে কিন্তু এই ক্রোমাটিড কিন্তু দুটো দুটো করেই রয়েছে, এটাকে আমরা বলছি ডিপ্লয়েড। যদি এটা 3n হতো তাহলে কিন্তু এখানে তিনটে করে চলে আসতো। সো বুঝতে পারছো যে ডিপ্লয়েড 2n থেকে কিন্তু পলিপ্লয়েড অর্থাৎ 3n 4n বা 5n পুরো সেটে কিন্তু 1 থেকে 23 এই প্রত্যেকটা ক্রোমোজোমে কিন্তু ক্রোমোজোম নাম্বার পার ক্রোমোজোমে ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, পলিপ্লয়েডই দেখা দিচ্ছে, তাকে আমরা প্যাট্রো এন্ডেমিক্স বলি, এবং তার ফলে যে নতুন স্পিসিস বা এন্ডেমিজম তৈরি হচ্ছে তাকে আমরা বলি প্যাট্রো এন্ডেমিক্স। অ্যাপো এন্ডেমিক্স আমরা কাকে বলি? রেস্ট্রিক্টেড পলিপ্লয়েড হুইচ হ্যাভ অ্যারাইজেন ফ্রম ওয়াইডস্প্রেড ডিপ্লয়েড, অর্থাৎ পলিপ্লয়েড ছিল 3n 4n 5n ছিল, সেখান থেকে 2n হয়ে যাচ্ছে, তার রিডিউস অফ ক্রোমোজোম সেট নাম্বার হচ্ছে, এটাকে আমরা বলছি অ্যাপো এন্ডেমিক্স অর্থাৎ সিজো এন্ডেমিক্স, যেখানে ক্রোমোজোম নাম্বার সেম কিন্তু চেঞ্জ হচ্ছে কিসের? চেঞ্জ হচ্ছে একটা নতুন স্পিসিস তৈরি হচ্ছে ক্রোমোজোম নাম্বারটাকে সেম রেখে। প্যাট্রো এন্ডেমিক্স যেখানে রেস্ট্রিক্টেড ডিপ্লয়েডস হুইচ হ্যাভ গিভেন রাইজ টু ওয়াইডস্প্রেড পলিপ্লয়েড, যেখানে রেস্ট্রিক্টেড ডিপ্লয়েড কিন্তু পলিপ্লয়েডে পরিণত হচ্ছে, 2n থেকে 3n 4n 5n এরকম তৈরি হচ্ছে। অ্যাপো এন্ডেমিক্স হচ্ছে রেস্ট্রিক্টেড পলিপ্লয়েড, সেটা কিন্তু ডিপ্লয়েডে পরিণত হচ্ছে। নাও আমরা পড়বো এন্ডেমিক্স হওয়ার কারণ কি। আগে একটা জিনিস, একটা গাছ বা একটা পশু পাখি প্রচুর ছিল, কিন্তু এখন সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এর পিছনে কারণগুলো কি কি? ফার্স্ট কারণ পোর অ্যাডাপ্টিবিলিটি, অর্থাৎ সেই পরিবেশের সাথে চেঞ্জ হতে হতে তার অ্যাডাপ্টিবিলিটি বা তার ভারসাম্য রক্ষা করার বা সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু কমে যাওয়ার ফলেও এরকম হঠাৎ করে পরিবর্তন হতে পারে, এবং সেটা ক্রমশ সেটা একটা আঞ্চলিকতার দিকে পরিণত হতে পারে। চেঞ্জিং ক্লাইমেটিক কন্ডিশন, অর্থাৎ যে আবহাওয়ায় গাছ বা স্পিসিসটা বাঁচতে পারতো সেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার জন্য স্পিসিসটা কিন্তু এখন আর বাঁচতে পারছে না, অর্থাৎ in which weather or in which climate the particular species can be survive. For the climatic change, the particular species are not surviving in this condition and it becomes endemic. জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার, ধরো একটা বড় জায়গায় বা অনেক স্পিসিস একসাথে ছিল, হঠাৎ মাঝখান থেকে কোনো পাহাড় বা কিছু উঠে গেছে, জিওগ্রাফিক্যাল একটা ব্যারিয়ার তৈরি হয়েছে, যার ফলে দুটো স্পিসিসের দু রকমের জায়গা পেয়ে দু রকমের আবহাওয়া পাওয়ার ফলে কিন্তু তাদের মধ্যে একটা নতুনত্ব তৈরি হয়েছে। একই স্পিসিস নিজেদের মধ্যে না মেলামেশার কারণে তাদের মধ্যে কিন্তু একটা স্পিসিয়েশনের তৈরি হয়েছে, তার ফলে তারা দুজনে আলাদা রকমের একটা প্রজাতিতে পরিণত হয়েছে। চেঞ্জ ইন ল্যান্ড ইউজ, কভার আর ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ ল্যান্ড চেঞ্জ হয়ে যাওয়ার জন্য, ল্যান্ড
বা জমি, যে জায়গাটা ওরা ছিল, স্থান, সেই স্থানটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, ছড়িয়ে যাওয়ার জন্য কিন্তু স্পিসিসগুলোও ছড়িয়ে গেছে, ফলে তাদের নিজেদের ওই একই স্পিসিসের মধ্যে নিজস্ব কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। ন্যারো ইকোলজিক্যাল অ্যামপ্লিটিউড, অর্থাৎ তাদের স্পেসটা ক্রমশ কমে আসছে, অর্থাৎ কোনো জঙ্গলে ধরো পার্টিকুলার স্পিসিস থাকতো, সেই জঙ্গলে কেটে কেটে মানুষ সেখানে বসতি তৈরি করছে, ফলে তাদের যে ইকোলজিক্যাল তাদের যে বাসস্থান বা অ্যালোকেশনটা কিন্তু ন্যারোয়ার হয়ে যাচ্ছে। সো দ্য ফ্যাক্টরস আর 1 poor adaptability, 2 changing climatic condition, 3 geographical barrier, 4 change in land use, cover or fragmentation, 5 narrow ecological amplitude. Now some endemic plant species, there are many endemic plant species, some are here. Some examples are here: Aglaia ceramica, Amorphophallus, Titanum, Anaphalis javanica, Calophyllum, Anophyllum, Rafflesia, Arnoldi, Pinanga, Crassipes, and more endemic plant species are present in overall the world. So we today studied about endemism, what is it, what are the types, and the types of neo-endemism, factors of endemism, and some plants example. So Home Study 24/7 পেজে তোমরা যুক্ত থাকো এবং আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এই টপিকটা তোমাদের জানালাম, এবং অপেক্ষা করো, আমরা নিট প্রিপারেশনের আরও কিছু টপিক নিয়ে শিগগিরই চলে আসি। থ্যাংক ইউ, স্টে সেফ।